এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রুকসানা। আজকে আমরা পড়বো রসায়নের অধ্যায় 4 পর্যায় সারণী। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে পড়বো পর্যায় সারণীর পটভূমি, ব্যাকগ্রাউন্ড অফ পিরিয়ডিক টেবিল। তাহলে প্রথমে কারটা পড়বো ল্যাভোইসিয়ে। ল্যাভোইসিয়ে কি করছে? ল্যাভোইসিয়ে যখন পর্যায় সারণী সম্পর্কে ধারণা দেয় তখন সে মাত্র 33টা মৌল ছিল। 33টা মৌল নিয়ে সে পর্যায় সারণীর ধারণা দেয়। সে মৌলগুলোকে ধাতু এবং অধাতু শ্রেণীতে বিভক্তকরণ এই ধারণাটা দেয়। তার সময় থেকেই মূলত আমরা শ্রেণীতে ভাগ করা শুরু করি, যে ধাতু অধাতু এই শ্রেণীগুলাতে। তাহলে ল্যাভোইসিয়ে কি করছিল? 33টা। ল্যাভোইসিয়ের পর্যায় সারণীতে কয়টা মৌল ছিল? 33টা ছিল। ছিল। সে মৌলগুলোকে ধাতু এবং অধাতু এই শ্রেণীতে বিভক্ত করা এই ধারণাটা সেই দেয়। এরপর আমরা পড়বো ডোবের আইনের ত্রয়ী সূত্র। ডোবের আইনের ত্রয়ী সূত্র, ত্রয়ী মানে কি? তিনটা। তার মানে ডোবের আইন যে ত্রয়ী সূত্রটা প্রদান করেছে সেটা 3টা মৌল নিয়ে কাজ করে। তাহলে ডোবের আইনের ত্রয়ী সূত্রতে কি বলেছে? ডোবের আইনের ত্রয়ী সূত্রতে বলেছে যে আমাদের একই ধর্ম বিশিষ্ট 3টা মৌলের যদি আমরা প্রথমটা কি একই ধর্ম, একই রকম ধর্ম প্রদর্শন করে এমন গুলো প্রথমটির এবং তৃতীয়টি ভরের যোগফলের অর্ধেক, দ্বিতীয়টির ভরের সমান। ঠিক আছে, তাহলে এটা হলো ডোবের আইনের ত্রয়ী সূত্র। ডোবের আইন বলছে যে একই রকম ধর্ম প্রদর্শন করে এরূপ মৌলগুলার যদি আমরা কি করি, প্রথমটার আর তৃতীয়টার যোগ করে যোগফলের অর্ধেক নেই, তাহলে সেই মানটা আমাদের কি হবে? দ্বিতীয়টার ভরের সমান হবে। দ্বিতীয়টার ভরের সমান, এটাই হলো ডোবের আইনের ত্রয়ী সূত্র। তো ডোবের আইন মূলত এটা করছে, সবসময় সমান হবে এরকম না, সমান বা কাছাকাছিও হতে পারে। তো ডোবের আইন মূলত করেছিল 3টা মৌল, সেটা হলো ক্লোরিন, ব্রোমিন আর আয়োডিন নিয়ে। ঠিক আছে, তার মানে আমরা যদি ক্লোরিনের ভর যোগ কি আয়োডিনের ভর ভাগ 2 করি তাহলেই আমাদের সেটা কি ব্রোমিনের ভর বা এর কাছাকাছি, খুবই একটা কাছাকাছি মান আসবে। এছাড়াও আমরা যদি তোমার কারটা করব লিথিয়াম, সোডিয়াম আর কে লিথিয়াম, সোডিয়াম, তারপর এখানে কি আছে? পটাশিয়াম। এই 3 জনেরটা করি তাহলেই হবে। আমরা কি লিথিয়াম প্লাস পটাশিয়াম বাই কি 2 করলে আমাদের কি আসবে? সোডিয়ামের ভর আসবে। তাহলে লিথিয়ামের ভর কত? লিথিয়ামের ভর হলো 7 যোগ এখানে আমাদের পটাশিয়ামের ভর কত? 39 বাই কত? 2। তাহলে আমাদের কত হয়? 46 বাই কত? 2 সমান কত? 23। এটাই কিন্তু আমাদের সোডিয়ামের ভর। ঠিক আছে, এটাই হলো ডোবের আইনের ত্রয়ী সূত্র। তারপরে আমরা আসি নিউল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? বিজ্ঞানী নিউল্যান্ড বলেছে যে আমরা যদি পরমাণুগুলোকে ছোট ভর থেকে শুরু করে ক্রমান্বয়ে বড় ভরে সাজাই তাহলে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর কি হবে? অষ্টক তত্ত্বের সাথে মিলে যাবে। এটাই হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। এরপরে আমরা আসি মেন্ডেলিভ। তাহলে মেন্ডেলিভ কি বলেছে? মেন্ডেলিভ তার যে পর্যায় সারণী নিয়ে ধারণা দিয়েছে সেখানে মৌল ছিল 63টা। আমাদের ল্যাভোইসিয়ের সময় কিন্তু ছিল 33টা, মেন্ডেলিভের সময় সেটা কত হলো? 63টা। আর তার 63টার মধ্যে তার গ্রুপ ছিল কয়টা? 8টা
আর পর্যায় ছিল 12টা। এছাড়াও মেন্ডেলিফের 4টা অনাবিষ্কৃত মৌল ছিল, সেগুলা কি ধর্ম সম্পর্কে ধারণা দিয়েছে। 4টা যেটা আবিষ্কৃত হয়নি কিন্তু সেগুলা বৈশিষ্ট্য বলতে, 4টা অনাবিষ্কৃত মৌল। যেমন দেখা গেছে যে আমরা হয়তো বা কোনো কারণে যেমন অ্যালুমিনিয়াম লিখছি, অ্যালুমিনিয়ামের পরের মৌলটা কি সিলিকন, তারপর কি ফসফরাস, হয়তো জাস্ট এক্সাম্পল যে ফসফরাস কোনো কারণে সে পাইলো না, সালফার, তো সিলিকন তারপরের ধর্মটা কি সালফার, কারণ কি অক্সিজেনের সাথে সালফারের ধর্মটা মিলতেছে। তো এইখানে যে ধর্ম আসা দরকার সেই ধর্মটা সে পাচ্ছে না। এখানে কি নাইট্রোজেন, ফসফরাস, তো নাইট্রোজেনটা পাইছে, ফসফরাস আমরা এখানে কি ফসফরাসের শেষ কক্ষপথে যেমন পি অরবিটালে 3টা ইলেকট্রন থাকবে, এই ধর্ম বিশিষ্ট কোনো মৌল সে পাচ্ছিল না, কিন্তু তার পরের ধর্ম বিশিষ্ট মৌল পাচ্ছিল, যার কারণে সে এই ঘরটা ফাঁকা রেখে পরে চলে গেছে। এইভাবে সে 4টা অনাবিষ্কৃত মৌল কথা বলে গেছে যেগুলা ধর্ম সম্পর্কে বলছিল কিন্তু মৌলগুলা সে বের করতে পারে নাই। ঠিক আছে, তাহলে ম্যান্ডেলিভ কি বলেছে, ম্যান্ডেলিভ আমাদেরকে অনেক একটা ক্লিয়ার ধারণা দিচ্ছে, জাস্ট একটু ভুল ছিল তার কথাটায়। ম্যান্ডেলিভ বলছে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কি বলেছে ম্যান্ডেলিভ, ম্যান্ডেলিভ বলেছে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর অনুসারে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ঠিক আছে, আমরা জানি যে মৌলগুলো পর্যায় সারণীতে কি হয়, মৌলগুলো ভৌত এবং রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমে আবর্তিত হয় না, এইভাবে চেঞ্জ হয়, আবার প্রথম থেকে আবার এভাবে কি ওর গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত বিস্তৃত না, তাহলে বারবার কি এভাবে ফিরে আসে না মৌলগুলা 1 থেকে 18 পর্যন্ত যে যে বারবার ফিরে আসে না, এই জন্যই বলছে যে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কিন্তু ওর কথাটা ছিল ও বলছে এই যে পারমাণবিক ভর অনুসারে, তাহলে পারমাণবিক ভর অনুসারে এই কথাটা বললেই ঝামেলা হয়, কারণ আমরা দেখি যে পর্যায় সারণীতে আর্গনের পারমাণবিক ভর কত 40 আর পটাশিয়ামের পারমাণবিক ভর কত 39। আর্গনের পারমাণবিক সংখ্যা কিন্তু কত 18, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত 19। সে অনুসারে আমরা যদি পারমাণবিক ভর অনুসারেই বলি তাহলে পারমাণবিক ভর কি এর কম। এখন আমাদের এটা আপাতত মনে রাখার দরকার নেই, পারমাণবিক ভর কি পটাশিয়ামের কম আর্গনের বেশি, সে অনুযায়ী তাহলে আর্গনের অবস্থান কি গ্রুপ 1 এ হওয়া দরকার ছিল আর পটাশিয়ামের অবস্থান গ্রুপ 18 তে হওয়া দরকার ছিল। কিন্তু আমরা যদি মৌলগুলোর ধর্ম দেখি তাহলে আমরা দেখবো যে আর্গনের সব ধর্ম গ্রুপ 18 এর সাথে মিলে আর পটাশিয়ামের সব ধর্ম গ্রুপ 1 এর সাথে মিলে, তাহলে পারমাণবিক ভর অনুসারে সাজালে কিন্তু এই সিকোয়েন্সটা মেইনটেইন হচ্ছে না, অর্থাৎ এখানে ত্রুটিপূর্ণ অবস্থা থেকে যাচ্ছে, যার কারণে পরে তখন এই ত্রুটিটা কে সংশোধন করে বিজ্ঞানী মোসলে। সে এই কথাটা এই জিনিসটাই বলছে যে মৌলগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক আছে, কিন্তু সেটা তাদের পারমাণবিক ভর না পারমাণবিক সংখ্যা অনুসারে। তাহলে এই কথাটাই পরে কে বলেছে মোসলে বলেছে যে পারমাণবিক সংখ্যা অনুসারে। ঠিক আছে, তাহলে পারমাণবিক সংখ্যা এর কত 19, এর কত 18, তাহলে 18 এই কি গ্রুপ 18 তে থাকতেছে আর এ আমাদের কি হচ্ছে গ্রুপ 1 এ চলে আসতেছে, তখন কিন্তু আবার তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলো ঠিকই মিলছে। তাহলে এই ছিল আমাদের পর্যায় সারণীর পটভূমি, যে বিভিন্ন বিজ্ঞানীগুলা কি বলেছে পর্যায় সারণী সম্পর্কে। এরপর আমরা পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়ব। এরপর আমরা পড়বো পর্যায় সারণীর বৈশিষ্ট্য। তাহলে পর্যায় সারণীর বৈশিষ্ট্য কয়টা 5টা।
প্রথমে আমরা কি, প্রথম পয়েন্টটা হলো পর্যায় সারণীতে 7টি পর্যায় 18টি গ্রুপ, 7টি পর্যায় 18টি গ্রুপ। 2 নাম্বার কি, পর্যায় সারণী বাম দিক থেকে ডান দিকে বিস্তৃত 1 থেকে 18 পর্যন্ত, মানে বাম থেকে ডানে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপে বিস্তৃত, তাই তো। তারপর 3 নাম্বার কি, 3 নাম্বার কি, মূল পর্যায় সারণীর নিচে আলাদা করে দুইটা আছে না, কি, ল্যান্থিনাইট আর অ্যাক্টিনাইট শ্রেণী, ল্যান্থিনাইট আর কি, অ্যাক্টিনাইট। মানে ল্যান্থিনাইটটা হলো পর্যায় 6 এর অংশ, অ্যাক্টিনাইটটা হলো পর্যায় 7 এর অংশ। এরপর যে 4 নাম্বার যে পয়েন্টটা, এটা আমরা পর্যায় ভিত্তিক পড়ব, কি, পর্যায় অর্থাৎ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো পড়ব। পর্যায় 1 এ কয়টা মৌল আছে, 2টা, তাহলে এ পয়েন্ট কি হবে, পর্যায় 1 কয়টা মৌল, 2টি মৌল। তারপর কত, বি নাম্বার, পর্যায় কত, 2 আর 3, পর্যায় 2 আর 3 এ কয়টা করে মৌল আছে, 2 3 এ 8টি করে মৌল, ঠিক আছে, 2 3 এ 8টি করে মৌল। তারপর কত, সি নাম্বার, পর্যায় 4 5 এ এইগুলাতে শুধু 18টা করে মৌল আছে। এরপর কত, ডি নাম্বার হলো পর্যায় 6 7 এ কয়টা করে মৌল আছে, 32টা করে, কারণ এখানে আমাদের কি ল্যান্থিনাইট আর অ্যাক্টিনাইট শ্রেণী যে আলাদা করে আছে এই জন্য। এরপর আমরা 5 নাম্বার যে পয়েন্টটা পড়বো, এটা আমরা গ্রুপ ভিত্তিক পয়েন্ট পড়বো, গ্রুপ। তাহলে কি, গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 18তে শুধুমাত্র 7টা করে মৌল আছে, তাহলে গ্রুপ 1,18তে কয়টা, 7টি মৌল, 7টি মৌল। তারপর কত, আমরা যদি গ্রুপ 2 দেখি, গ্রুপ 2 আর 13 থেকে 17 পর্যন্ত করে কয়টি, 6টি, তাহলে গ্রুপ 2 আর কত, 13 থেকে 17 পর্যন্ত কয়টা করে মৌল আছে, 6টি করে মৌল। এরপর আমাদের কত, গ্রুপ 3, এই তো এই গ্রুপ 3 অর্থাৎ পর্যায় 7 এর গ্রুপ 3এই কিন্তু ভেজালটা, এখানেই 32টা করে মৌল আছে, কারণ আমাদের গ্রুপ 3 এ কত, একাই 15টা আছে, পর্যায় 6 এর গ্রুপ 3 এ একাই 15টা আছে, পর্যায় 7 এর গ্রুপ 3 একটা ঘরেই 15টা মৌল। তাহলে আমরা কি লিখবো এখানে, গ্রুপ কত, 3 তে কয়টা করে মৌল আছে, গ্রুপ 3 তে 32টা করে মৌল আছে, ঠিক আছে। তাহলে গ্রুপ 3 তে 32টা করে মৌল আছে। আর ডি নাম্বার আমাদের আরেকটা আছে, কত, গ্রুপ 4 থেকে শুরু করে 12 পর্যন্ত, এখানে প্রতিটা গ্রুপে কয়টা করে মৌল আছে, 4টি করে মৌল আছে, বুঝে গেছে। তাহলে এই যে আমাদের ল্যান্থিনাইট শ্রেণী, এই ল্যান্থিনাইট শ্রেণীটা কিন্তু আমাদের কত, 57, পারমাণবিক সংখ্যা 57 থেকে শুরু করে 71 পর্যন্ত, ঠিক আছে। আর এই যে অ্যাক্টিনাইট শ্রেণী, এটা আমাদের কত, 89 থেকে শুরু করে 103 পর্যন্ত পারমাণবিক সংখ্যা। এগুলা মূল পর্যায় সারণীর নিচে আলাদা করে দুইটা কলাম দেওয়া আছে, তোমরা দেখলেই বুঝতে পারবা, আলাদা করে দুইটা সারি দেওয়া আছে আর কি। তাহলে এই হলো আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্য। এবার আমরা পড়বো ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়। তাহলে আমরা গত চ্যাপ্টারে অর্থাৎ চ্যাপ্টার 3 তে কিন্তু ইলেকট্রন বিন্যাস শিখেছি মৌলের। এবার আমরা পড়বো ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থানটা কিভাবে নির্ণয় করব। যেমন সেটা পর্যায় সারণীতে কত নাম্বার গ্রুপের কত নাম্বার পর্যায়ের মৌল এভাবে বের করব। যেমন আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তাই তো। তাহলে এর অবস্থান আমি ধরলাম আমি জানি না, এবার আমি এর ইলেকট্রন বিন্যাস থেকে এর অবস্থান নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, ওই কথাটাই আমরা এখানে পড়বো, ঠিক আছে। তাহলে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়ের জন্য আমাদের কিছু নিয়ম পড়তে হবে। তাহলে আমরা কি, ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়, দেখো প্রথম নিয়মটা হলো সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে, এস অরবিটালে প্রবেশ করলে প্রবেশ করলে
গ্রুপ সংখ্যা কি হবে? এগুলো আমরা গ্রুপ নির্ণয় করা শিখছি প্রথমে। গ্রুপ, ঠিক আছে, গ্রুপ হবে এস এর ইলেকট্রন সংখ্যা, এস এর ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে আমাদের গ্রুপ সংখ্যা। তারপর সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে তাহলে আমাদের গ্রুপ কি হবে? এই এস এর ইলেকট্রন প্লাস 10 প্লাস পি এর ইলেকট্রন, ঠিক আছে। এরপর যদি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে তাহলে এস ডি, সোজাসুজি কথা, এস যোগ এস এর ইলেকট্রন যোগ ডি এর ইলেকট্রনটাই হবে আমাদের গ্রুপ সংখ্যা। তাহলে আমরা গ্রুপ নির্ণয়ের জন্য এই তিনটা ফর্মুলা নির্ণয় করতে মানে জানতে হবে। আর পর্যায়টা কি? পর্যায়টা সোজা। পর্যায় মানে কি? কোন একটা মৌলের পর্যায় সংখ্যা তত হবে তার কক্ষপথ সংখ্যা। পর্যায় সংখ্যা মানে কি? কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা, অর্থাৎ যে মৌলের ইলেকট্রন বিন্যাসে যতটি কক্ষপথ লাগে তার পর্যায় সংখ্যা তত। এখন আমরা যদি প্রথমটার জন্য একটা এক্সাম্পল দিই, পটাশিয়াম, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 2 2 6 2 6 1, ঠিক আছে, 19টা হয়ে গেছে এখানে। এখন এখানে দেখি আমরা প্রথমে পর্যায় সংখ্যাটা নির্ণয় করে ফেলবো। পর্যায় সংখ্যা মানে কি? কক্ষপথ সংখ্যা। কক্ষপথ সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? 4, তাই তো। তার মানে যেহেতু 4 নাম্বার কক্ষপথ আছে, নিচের গুলো তো মাস্ট আছে। তার মানে যেহেতু সবচেয়ে বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যাটা দেখবা, সবচেয়ে বড় সংখ্যা যত কক্ষপথ সংখ্যাও তত। ইলেকট্রন বিন্যাসে এখানে কত? 1 2 3 4 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? 4। সবসময় আমরা বড় সংখ্যাটা আইডেন্টিফাই করব, তাহলেই আমরা পর্যায় সংখ্যা পেয়ে যাব। তার মানে এর পর্যায় কত? 4। সবচেয়ে বড় সংখ্যাটাই কি? সবচেয়ে বড় সংখ্যাটাই তার কি? কক্ষপথ সংখ্যা। তাহলে পর্যায় সংখ্যা কত? 4। এবার আমরা বলছি সর্বশেষ ইলেকট্রন যদি এস এ প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রন এখানে এস এ প্রবেশ করেছে, তাহলে এস এর ইলেকট্রন সংখ্যাই কি হবে? গ্রুপ সংখ্যা। তার মানে এখানে গ্রুপ কত হবে? গ্রুপ 1। তাহলে কিন্তু পটাশিয়াম হলো পর্যায় 4 এর গ্রুপ 1 এর মৌল। এরপরে আমরা যদি কি বলছে, সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে, তাহলে সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করে আমরা এমন একটা ইলেকট্রন, যেমন ক্লোরিনের ক্ষেত্রে যদি আমরা করি, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। তাহলে 1s2 2s2 3p5, ঠিক আছে। তাহলে আমরা কি বলছি? সবচেয়ে বড় সংখ্যাটা দেখতে হবে কক্ষপথের ক্ষেত্রে। এখানে 1 2, তাহলে এই যে কক্ষপথের ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যা কত? 3, তাই তো। 3 সবচেয়ে বড়, এর মধ্যে কিন্তু 3 এর চেয়ে বড় সংখ্যা নাই। যেহেতু 3, তার মানে পর্যায় সংখ্যা কত? 3, পর্যায় সংখ্যা 3। আর গ্রুপ কি? সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? পি অরবিটালে। তাহলে পি অরবিটালে প্রবেশ করলে আমরা কি জানি? পি অরবিটালে প্রবেশ করলে এস এর ইলেকট্রন যোগ 10 10 যোগ পি এর ইলেকট্রন। এস এর ইলেকট্রন কয়টা? 2টা, তাহলে 2 যোগ 10 কত? 12 যোগ পি এর ইলেকট্রন, পি এর ইলেকট্রন কয়টা? 5টা, তাহলে কত হয়? 17। এই জন্যই কিন্তু এখানে পর্যায় 3 গ্রুপ 17, ঠিক আছে। এরপর আমাদের সর্বশেষ ইলেকট্রন কোথায় বলেছে? ডি অরবিটালে প্রবেশ করলে। তাহলে সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করেছে, এরকম আমরা ইলেকট্রন বিন্যাস করি। আয়রনের করি, আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। তাহলে দেখো আমাদের এখানে সবচেয়ে বড় সংখ্যা কত? আমরা যদি দেখি সবচেয়ে বড় সংখ্যা কিন্তু 4। অবশ্যই অরবিটালের আগের সংখ্যাগুলো দেখতে হবে। সবচেয়ে বড় সংখ্যা 4, তার মানে 4টা কক্ষপথ আছে। বড় সংখ্যাটা আইডেন্টিফাই যেটা, সেটাই পর্যায় সংখ্যা। তাহলে পর্যায় কত? 4। এবার গ্রুপ, সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? ডি তে। এসে না কিন্তু, এই যে আমি ইলেকট্রন বিন্যাস অনুসারে সর্বশেষ ইলেকট্রন ডি তে প্রবেশ করেছে। তাহলে ডি তে প্রবেশ করলে কি? এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন, তাহলে এর আগের এস এর ইলেকট্রন, তার আগেরটা নিতে হবে আর কি। এস এর ইলেকট্রন কত? 2 যোগ কত? 6, তার মানে গ্রুপ কত? 8, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা হলো যে কোনো পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান বের করতে পারবো ওই পর্যায়ের জন্য। আশা করি তোমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের অবস্থান নির্ণয়টা বুঝতে পেরেছো। এবার আমরা পড়বো ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি।
কেন ইলেকট্রন বিন্যাসকে পর্যায় সারণীর মূল ভিত্তি বলা হচ্ছে, এই প্রশ্নটা আসলে আমরা অবশ্যই এক্সাম্পল সহ আনসার করব, ঠিক আছে? তাহলে ইলেকট্রন বিন্যাসী সারণীর মূল ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে? অনেক সময় এটা ব্যাখ্যা যায়। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি জানি? ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, একটা মৌলের কি পর্যায় সারণীতে অবস্থান জানতে পারবো, তাই না? ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি পর্যায় সারণীতে মৌলের কি জানবো? অবস্থান। পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানতে পারবো। পর্যায় সারণীতে যদি আমরা মৌলের অবস্থান জানতে পারি, তাহলে সে মৌলটার ধর্ম সম্পর্কে জানতে পারবো, সে ধাতু না অধাতু না কি, তাই তো? পর্যায় সারণীতে মৌলের অবস্থান জানলে আমরা তার কি জানতে পারবো? ধর্ম জানতে পারবো, অর্থাৎ কি ধাতু নাকি অধাতু, তাই তো? এখন আমরা যদি তার ধর্ম সম্পর্কে জানতে পারি, আমরা তার বৈশিষ্ট্যগুলো জানতে পারবো। ধর্ম সম্পর্কে জানলে কি বৈশিষ্ট্য জানতে পারবো, যেমন ধাতু হইলে কি করবে? ধাতু হইলে মৌলটা ইলেকট্রন ত্যাগ করবে, ধনাত্মক আয়ন গঠন করবে, তাই তো? বৈশিষ্ট্যগুলো জানতে পারবো, যেমন ধাতু কি করে? ইলেকট্রন কি করে? ত্যাগ করে। তারপর কি পজিটিভ আয়ন গঠন করে, তাই তো? পজিটিভ আয়ন ফর্ম। তারপর অধাতু হলে কি হবে? অধাতু হলে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, নেগেটিভ আয়ন ফর্ম করবে। ঠিক আছে? মৌলটাই আমরা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবো, তার সবকিছু জানতে পারবো, যে একটা মৌলের যখন পর্যায় সারণীতে অবস্থান জানতে পারবো, তার ধর্ম, তার বৈশিষ্ট্য, তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেমন হবে, সে তরল হবে না কঠিন হবে। যেমন আমরা জানি যে ধাতুগুলা কি হয়? কঠিন হয়। অধাতুগুলা কি হয়? নরমালি কি হয়? গ্যাসীয় হয়, তাই তো? তাহলে এই যে আমরা তার যাবতীয় বৈশিষ্ট্য, ধর্ম, সে কার সাথে বিক্রিয়া করবে, ত্যাগ করবে না গ্রহণ করবে, সবকিছু জানতে পারছি একটা মৌলের কি থেকে জানতে পারছি? পর্যায় সারণীতে তার অবস্থান। আর পর্যায় সারণীতে অবস্থান কিভাবে জানতে পারছি? ইলেকট্রন বিন্যাস থেকে জানতে পারছি। এই জন্য ইলেকট্রন বিন্যাসটাকেই বলা হয় পর্যায় সারণীর মূল ভিত্তি, ঠিক আছে? এরপরে আমরা পড়বো পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীর 3টা ব্যতিক্রম আছে। তাহলে পর্যায় সারণীর 3টা ব্যতিক্রম কি? একটা হলো হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের অবস্থান, ঠিক আছে? হাইড্রোজেনের অবস্থান কোথায় দিয়েছে? গ্রুপ একে। তাহলে আমরা যে গ্রুপ একের বৈশিষ্ট্যগুলো পড়ছি, এগুলো কিন্তু ক্ষার ধাতু, তাই তো? কিন্তু হাইড্রোজেন কিন্তু একটা অধাতু। এই যে অধাতু হওয়া সত্ত্বেও একে গ্রুপ একে অবস্থান দেওয়া হয়েছে শুধুমাত্র একটা কারণে। সেই কারণটা কি? তার সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। তাহলে তার যে আদার্স বৈশিষ্ট্যগুলা, এগুলা বিবেচনা না করে জাস্ট একটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে গ্রুপ একে অবস্থান দেওয়াটা উচিত হয়নি। এটা একটা কি ব্যতিক্রম ব্যাপার। এই জন্য হাইড্রোজেনের অবস্থান গ্রুপ একে দেওয়ার কারণে এটাকে আমরা ব্যতিক্রম হিসেবে কাউন্ট করছি। 2 নাম্বার হলো হিলিয়ামের অবস্থান। হিলিয়ামের অবস্থান আমরা কোথায় দিয়েছি? গ্রুপ 2 এ দিয়েছি। তাহলে হিলিয়ামের অবস্থান আমরা কোথায় দিয়েছি? গ্রুপ 18 তে। গ্রুপ 18 তে। তাহলে গ্রুপ 18 তে যে মৌলগুলো আছে, এগুলা কি অষ্টকের নিয়ম অনুসারে স্থিতিশীল। কিন্তু হিলিয়ামের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 2টা। সেই অনুযায়ী এর এর কি গ্রুপ কত হওয়া দরকার ছিল? 2, কিন্তু আমরা কি গ্রুপ 18 তে অবস্থান নিচ্ছি। তাহলে এটাও কি স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম। জাস্ট হিলিয়াম কি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম কোন অনুসারে নিষ্ক্রিয় গ্যাস? সে কিন্তু 2 এর নিয়ম অনুসারে। হিলিয়াম 2 এর নিয়ম অনুসারে স্থিতিশীল। 2 এর নিয়ম অনুসারে স্থিতিশীল। আর এই স্থিতিশীলতার জন্যই আমরা কি করছি? গ্রুপ 18 তে অবস্থান দিচ্ছি। আরেকটা কি ব্যতিক্রম, যে পর্যায় সারণীর মূল পর্যায় সারণীর নিচে যে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট শ্রেণী দেওয়া হয়েছে, এটা পর্যায় সারণীর যে স্বাভাবিক সৌন্দর্য
এটাকে ত্রুটিপূর্ণ করে তোলে, এটাও একটা পর্যায় সারণীর ব্যতিক্রম। তাহলে এই যে এই তিনটা ব্যতিক্রম আমরা আলাদাভাবে বলবো। অ্যাক্টিনেট শ্রেণী। ধন্যবাদ সবাইকে।